নমস্কার। থিয়েটার কমিউনের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভকামনা জানাই। আপনারা সকলেই জানেন আমরা একটি সাংঘাতিক পরিস্থিতির ওপর দিয়ে সারা বিশ্ব এখন চলেছি। এই গৃহবন্দী অবস্থায় থেকেও যা আমাদের বন্দি করতে পারছে না বা সীমাবদ্ধতার মধ্যে রাখতে পারে না, সেটা হলো আমাদের মনন, আমাদের চিন্তাধারা, আমাদের ভাবনা। এবং সুব্রতনাথ মুখোপাধ্যায় আমাদের দাদা, আমাদের অত্যন্ত প্রতিভাশালী, অত্যন্ত গুণী একজন মানুষ, নাটকের মানুষ। তিনি তার কিছু চিন্তা ভাবনা আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এই উপস্থাপনাটাতে আমাদের সকলেই আমরা ঘরবন্দি অবস্থাতেই করব। সবাই এই রেকর্ডিংগুলি যখন তার কাছে পাঠিয়ে দেবেন, তখন শুভায়ন মুখোপাধ্যায় আমাদের দলেরই, সে এটিকে বাঁধবে, সে এটিকে মালা গাঁথবে, করে আপনাদের সামনে উপস্থাপিত করবে। অতিথি রবীন্দ্রনাথের যে গল্প আমরা সকলেই জানি, সেই গল্প অবলম্বনে সুব্রতদা এখানে এই আখ্যানটি তৈরি করেছেন। তার নামকরণ করেছেন রাজজটক। আর আমি থিয়েটার কমিউনের সব কাজেই যেমন থাকি, তাপস রায় সেটিকে সামগ্রিকভাবে সুব্রতদাকে হেল্প করেছি। শুরু হবে নাটক রাজজটক। গানে গানে নিয়েছিলেন চুরি করে অগোচরে। নমস্কার, আমি হলাম শ্রীযুক্ত কৈলাসচন্দ্র চক্রবর্তী। আমাকে হয়তো আপনারা চিনবেন, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের বিখ্যাত ছোট গল্প ঠাকুরদা, তারই একটা উল্লেখযোগ্য চরিত্র আমি কৈলাসচন্দ্র চক্রবর্তী। আমাদেরটা হলো বিরাট জমিদার বংশ, ওই নয়নজোড়ের বিখ্যাত জমিদার বংশ। তাদের এমনই দাপট ছিল এক সময় যে তাদের এক ডাকে বাঘে গরুতে এসে এক ঘাটে জল খেত। এই চুপি চুপি বলে রাখি যে এইরকম জমিদার বংশের দাপট তো এখন আর নেই, পুরো পড়তি দশা। আমি আমার একমাত্র নাতনিকে নিয়ে এসে কলকাতার একটা বাসা বাড়িতে থাকি। অবস্থা তথই বছর। যাই হোক, দেশে আমার একটি ভাইজি আছে, বয়োজ্যেষ্ঠ হয়েছে, বিবাহযোগ্য। তাকে এখন একটা বিয়ে দেওয়ার আছে। এক্ষুনি আমাদের বাড়িতে, মানে আমার বাড়িতে, বাসা বাড়িতে একটা সভা ডাকা হয়েছে। সে সভাতে একটি পাত্রও মনোনীত করা হয়েছে এবং আমার মতো অনেকেই কন্যাদায়গ্রস্ত জ্যাঠামশাই, কাকা, কাকিমা তারা আসবেন, এসে তাদের নিজস্ব মনোনীত পাত্রী সম্পর্কে বিবরণ দেবেন তাদের মনোনীত পাত্রটির কাছে। এবং পাত্রটির যদি পছন্দ হয় তবে তার মধ্যে একজনকে বেছে নেবেন। এবার পাত্রটি হল রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প অতিথির নায়ক তারাপদ। সে ছিল অত্যন্ত একটি কিশোর, ছোট্ট ছেলে, পালিয়ে বেড়াতো। সে এখন বড় হয়েছে, তাকেই ডেকে আনা হয়েছে। সে আসবে এবং অন্যান্য সবাই আসবে, তাকে ওই পাত্রী সম্পর্কে বিবরণ দেবে। আমার বাড়িতেই আয়োজন করা হচ্ছে, তা বুঝতেই পারছেন আমি তো নিতান্তই গরিব মানুষ, কোনো রকমে আপ্যায়ন সারতে পারি। আমি একটু ওই পাশটা দেখি, আসি আমি আজকে। এই পঞ্চাশ ঠিক আছে তো? কৈলাসবাবু, আমি এসে গেছি। তাহলে এ ঘরেই খানিকক্ষণ বসছি আমি, আপনি আসুন।
কৈলাসবাবু, বলছিলাম কি, যদি একটু ঠান্ডা শরবতের ব্যবস্থা করতে পারেন, নতুবা ওর নাম কি যৎকিঞ্চিৎ চা বিস্কুট সহযোগে। ভগবান, আমার এই শেষ শালিকাটিকে পার না হওয়া পর্যন্ত আমাকে একটু ধৈর্য দাও ভগবান। হোক না দূর সম্পর্কের শালিকা, তো শালিকা তো বটে, নয়তো হলো আমার স্ত্রীর আপন সহোদরা, তো ভোগটি তো বটে। শ্বশুর বাড়িতে শালিকা, সেই বড় উত্তম পরম বস্তু। কিন্তু সেখান থেকে চ্যুত হয়ে সেই শালিকা যদি কারোর স্কন্ধে গিয়ে পড়ে, তাহলে নাকি সেটা আমার কারোর সহ্য হয় না। তিন করে আবার গেল কোথায়? দেখি একটা কল করে। তিন করে, আরে কোথায় থাকিস তুই? তো আমার সব প্ল্যান মাটি করে দিবি। আমাকে দরকার হবে না দাদা, তুমি একলাই মাটি করতে পারবে। তোমার মধ্যে একটা ঘূর্ণি আছে, আমি দেখেছি। হ্যাঁ, তিনি বরাবরই তোমায় ঘুরিয়েছেন এবং এবারেও ঘোরাবেন। হ্যালো, দাঁড়া, শোনা যাচ্ছে না, দাঁড়া। আমি কৈলাসবাবুর বাড়িতে বসে আছি, না এখনো কেউ আসেনি। কে? পাত্র? হ্যাঁ, তারাপদ, সেও আসেনি। এই শোন না, তিন করে, একটা ভুল হয়ে গেছে রে। আমার ওই শালিকার একটা ছবি আমি বাড়িতে ফেলে এসেছি, সেটা একটু দিয়ে জানা রে ভাই। আরে আমার ছোট শালিকার পোস্টকার্ড সাইজের একটা ছবি, ওর সঙ্গে তারাপদর বিয়ে দেওয়ার একটা প্ল্যান করছি। হ্যাঁ, কি বল? হ্যাঁ, ষড়যন্ত্র। হ্যাঁ, সেইরকমই বটে। ওর নাম কি? তুই এই ছবিটা একটু এই গঙ্গাধারের বটতলায় এসে দিয়ে যা তো। হ্যাঁ, আমি যাচ্ছি। দাদা, ছবিটা পেয়েছি, তবে বটতলা কেন? আমি নিজেই গিয়ে কৈলাসবাবুর বাড়িতে পদব্রজে গিয়ে ছবিটা দিয়ে আসছি তোমায়। জলযোগের ব্যবস্থা হবে তো? নইলে তো পর্দায় পোষাবে না দাদা। আরে দাঁড়া, আস্তে আস্তে হবে। এখন তো শুধু ওই শরবতের কথা বলেছি। না, তোকে কেন আসতে হবে না, আমি বটতলায় যাচ্ছি। হ্যাঁ, তুই এখানে এলে আমার সব প্ল্যান মাটি করে দিবি। কৈলাসবাবু বাড়ি আছেন? এইখানে বসবো? কৈলাসবাবু, আজকের সভাটা কি নিয়ে জানেন না? মানে আমি একজন বয়স কনিষ্ঠ, এই সভার ক্ষেত্রে একদমই অনভিজ্ঞ বলতে পারেন, তাই জিজ্ঞাসা করছিলাম। তারাপদ, এই যে বাবা তারাপদ, বসো, একটু বিশ্রাম করো। কথা কোশনে লোরাই, স্বামীর বড়াই বড় বেড়েছে, কথা কোশনে লোরাই। ভাবছো তোমাকে কেন এখানে ডাকা হয়েছে? এখানে একটা সভা হবে, একটা মহতী সভা। এই সভাতে আমরা সব বয়োজ্যেষ্ঠরা আসবো। তুমি ভাবছো যে এই বয়োকনিষ্ঠ হিসেবে তুমি এখানে কেন আমন্ত্রিত হয়েছে? তোমাকে নিয়েই সভা। সবাই তোমার কাছে আসবে, বিবরণ দেবে, তুমি একটু বসলেই সব বুঝতে পারবে, কোনো চিন্তা নেই। তবে হ্যাঁ, যেটা জিজ্ঞেস করা হয়নি সেটা হলো তোমার বাবা মা ভালো আছেন তো? তোমাদের এই বসত বাড়ি, পুকুর,
মাছ সব ভালো আছে তো? সব ঠিকঠাক আছে তো যে যার জায়গায়? আসি, এক্ষুনি সবাই আসবে, ওরাও সব এসে পড়বে। তুমি এখানে বসো, আমি এক্ষুনি আসছি। ওই রে, সব হয়েছে তো? আজ সকালবেলায় হঠাৎ আমাকে কৈলাসবাবু খবর দিলেন 10টার মধ্যে ওনার বাড়িতে চলে আসতে হবে, কি নাকি সভা আছে। কিন্তু সভায় যে আমার কি দরকার সেটাই বুঝি না। আমার জন্য আছে নীলকণ্ঠ পাখি, নদীর ঢেউ, কিংবা পালতোলা নৌকো, অথবা ধান ক্ষেতের আল দিয়ে ছুটে যাওয়া। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। কিন্তু এখন যে কৈলাসবাবুর সভায় আটকে গেছি। কৈলাসবাবু, কৈলাসবাবু বলছি, একটু শুনবেন? কৈলাসবাবু চায়ের বন্দোবস্ত করছেন, তাই তার বদলে আমি এলাম। তুমি তারাপদ মুখুজ্জে না? তুমি না সেই ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে যেতে? তোমার মা তোমাকে খুঁজে না পেয়ে কেঁদে কেঁদে আকুল হতো, তোমার বাবা থানা পুলিশ করতো, আর তুমি তুমি একটা বাঁশি হাতে ওই দক্ষিণ পাড়ার মাঠ বরাবর বাঁশি বাজাতে বাজাতে হেঁটে যেতে যেদিকে বয়ে যায় বিরোহী নদী। তুমি সেই তারাপদ মুখুজ্জে না? আচ্ছা, তা তুমি এত কথা জানলে কি করে? তুমি কি আমাদের গ্রামেই থাকো? এটা এটা কি বলতে পারবে? তুমি অবশ্য জানবে, টুনটুনি পাখির বাসা। এখানে আসার সময় আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি, জানো? টুনটুনি পাখিটা উড়ে চলে গেছে, খালি বাসাটা পড়ে আছে। তুমি যেন কি জিজ্ঞেস করছিলে? আমার গ্রাম কোথায়? আমার গ্রামের নাম উলাপুর গো, উলাপুর। তা তুমি এত কথা জানলে কি করে? ওমা, আমাকে তো ঠাকুর বলেছেন। কোন ঠাকুর? বারে, তিনি তো আমাদের সবারই ঠাকুর, একটাই তো ঠাকুর। তিনি তোমারও ঠাকুর, যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। কে তিনি? ঠিক বুঝলাম না তো। বুঝলে না তো? রবি ঠাকুর গো, রবি ঠাকুর। তিনি আমাদের সবাইকে তৈরি করেছেন। তোমাকে তৈরি করেছেন ওই অতিথি গল্পে, আর আমাকে তৈরি করেছেন পোস্টমাস্টার গল্পে। আমি রতন। ও, এবার বুঝেছি, তুমি পোস্টমাস্টারের রতন। বাহ, তোমার সঙ্গে আলাপ হয়ে ভালোই লাগলো জানো। তা তুমি এখানে এসো ভাই কেন? না না, আমি ওসব সবাই টবাই আসিনি গো। আসলে আমি তোমাকে খুঁজতে খুঁজতে হঠাৎ এই বাড়িটাই ঢুকে পড়েছি। আর এই বাড়িটাই এসে জানতে পারলাম যে এটা নাকি ওই কৈলাসচন্দ্র রায়চৌধুরীর বাসা বাড়ি। আমাকে খুঁজতে এসেছো এখানে? বাহ, খুব ভালো কথা। তা একটু বসো, এক্ষুনি চা আসবে, খেয়ে যেও, কেমন? না না, ওসব চাটা আমি খাই না গো। আমি খাই বনের ফল, পেয়ারা, জামরুল, জ্যৈষ্ঠ মাসে গাছ পাকা আম, তারপরে শীতের সময় গাছের কুল। আমি সারাদিন অনেক কাজ করি জানো। তা আমাকে এখানে খুঁজতে এসেছো কেন? তোমাকে কেন খুঁজতে এসেছি? আচ্ছা, তোমার তোমার মনে আছে সেই একবার নন্দীগ্রামের দিকে তুমি নৌকো করে যাচ্ছিলে, তখন সেই একটা মোটা মতো লোক আর একটা সেই গিন্নি মতো বউয়ের সাথে তুমি তাদের বাড়িতে চলে গিয়েছিলে, মনে আছে? ওদের বাড়িতে চারুবালা বলে ওদের একটা মেয়ে ছিল, তোমার মনে আছে? সে তোমার খেলার সাথী হয়েছিল। চারুবালার বাবা মা তোমাকে খুব ভালোবাসতো জানো, আর ভালোবাসতো চারুবালাও। তুমি অবশ্য সেটা বুঝতে পারোনি। তারপর তুমি একদিন ভোরবেলা হঠাৎ ওদের বাড়ি থেকে ওই এক যাত্রা দলের সাথে চলে গেলে। তুমি তো জানো না, তার পরের দিন চারুবালার বাবা মা যখন তোমাকে খুঁজে পেল না, তখন ওদের সে কি আছাড়ি পাছাড়ি কান্না। আর চারুবালার তো ওটা পৃথিবীটাই অন্ধকার হয়ে গিয়েছিল সেদিন। আমি চারু দিদির জন্যই
তোমাকে খুঁজতে এসেছি সেই চারু দিদির জন্য। বলছি তুমি একবার ওই চারু দিদির বাড়িতে যাবে গো। হ্যাঁ, ও না তোমাকে সত্যি খুব ভালোবাসে জানো। চারুর কথা রেখে এখন তোমার কথা বলো তো। আমার আবার কি কথা? তোমরা তো জানো আমি যে পোস্টমাস্টার বাবুর জন্য কাজ করতাম, সেই পোস্টমাস্টার বাবুর জন্য আমি কি না করেছি। কিন্তু হঠাৎ একদিন সে চলে গেল। আমি খুব বোকা জানো। আমি ভেবেছিলাম সে বুঝি আমাকে তার সাথে করে কলকাতায় নিয়ে যাবে। তাই কখনো হয় নাকি? আমি আসলে খুব বোকা ছিলাম তো, তাই ওসব ভাবতাম। তারপর কত পোস্টমাস্টার এলো গেল। আমি পড়াশোনাটা শিখে নিয়েছিলাম জানো। এখন একটা স্কুলে কাজ করি, ওই বাচ্চা বাচ্চা ছেলেদের দেখাশোনার কাজ। আচ্ছা, তোমার এখানকার কাজ মিটে গেলে তুমি কিন্তু আবার ওই চারু দিদির বাড়ি যেও। চারু দিদি বহুদিন খুব মন খারাপ করে বসে আছে। তুমি ওর বাড়ি যেও, ওকে বিয়ে করো, খুব সুখী হলো, কেমন? আচ্ছা আমি আজকে যাই, আমার অনেক কাজ পড়ে আছে। আহা, যাবে খন, বসো না, একটু শরবত খেয়ে যাও না। আমি তোমায় বললাম না আমি ওসব খাই না। কিন্তু তুমি আমাকে কথা দাও, তুমি চারু দিদির বাড়ি যাবে তো? হ্যাঁ, চারু দিদিকে বিয়ে করবে তো তুমি? কি গো? সে দেখা যাবে। বেশ, আমি তাহলে আজকে যাই। আর চারু দিদিকে গিয়ে আমি বলবো, ও গো চারুবালা, তোমার জন্য তোমার তারাপদ ঠিক আসবে। আরে এই তো তারাপদ। তারাপদ ভালো আছে তো? বাড়ির সবাই ভালো আছে? নিশ্চয়ই ভালো আছে। তো ওনার কি ওই তোমাদের এই বসত, ওই 3 তলা বাড়িটি অটুট আছে তো? আমি হলাম কেদার, বিখ্যাত কেদার, ওই বৈকুণ্ঠের খাতা নাটকের কেদার। একদিন করে যাই দাদা। এই হলো 3 করে। এ হলো আমার ওই গোদের ওপর যেমন বিষ পড়া, ইনি আমার তাই। আরে আমি একার দায়ী সামলাতে পারি নে, তাই ভগবান এই ঢাকের ওপর ঢেঁকি চড়িয়েছেন। উনি যদি হন গরু, আমি হই ওনার ল্যাজ। উনি যখন চড়ে বেড়ান, আমি ওনার পিঠের মাছি তাড়াই। আর চাষির হাতে লাঞ্ছনা খেতে হয় যখন, তখন মলাটা আমার উপর দিয়েই যায়। যাকে বাবা তারা বলো, ওর কথা শুনে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমার কথা একটু মন দিয়ে শোনো। আজ তোমায় এখানে ডাকা হয়েছে একটা মহৎ উদ্দেশ্যে। সেটা হলো তোমার একটা বিবাহ দেবার জন্য। আমার একজন দূর সম্পর্কীয় শালিকা আছে, তার সঙ্গে তোমার এই সম্বন্ধটি পাকা করতে চাই। কি বলবো, ওর নাম কি, একেবারে পরমা সুন্দরী কন্যা। দেখলে মনে হয় রাজকন্যা নেমে এসেছে। উচ্চতা বেশি নয়, ছোট্টখাট্ট। নাকটা একটু মানে ঠিক বেঁকা বলা চলে না, ওই একটু নাকি। সোজা কথাটা বলেই ফেলো না দাদা, রাজকন্যার নাকটা বেশ ভালোই বেঁকা। 3 করে ফের পজি লক্ষ্মী ছাড়া। যাকে আবার তারা বলো, তুমি আমার শালিকাকে বিয়েটা করে দাও, তারপর আমি তোমার বাড়ি যাব। তোমার ওই 3 তলার দক্ষিণ দিকের ঘরটা খুলে দেবে, ওইখানে মাঝদিন আমি বিশ্রাম করব। দক্ষিণের ঘর? সে ঘর তো তারাপর বাবা থাকেন। কি করে আচ্ছা, ওর বাবা ওখানে থাকেন তো কি হয়েছে?
আমি ওখানে থাকতে পারি না? যাক, তাও আমার শালিকার কথাটা তুমি একটু মনে রেখো। এখানে অনেকেই আসবে, অন্যান্য প্রস্তাব করে যাবে, তবুও ওর নাম কি, আমার শালিকার প্রস্তাবটা একটু বিবেচনা করো না। চলে আয় 3 করে। ওর নাম কি, দেখি আবার খাবার দাবারের কি ব্যবস্থা হলো। দাদা, দক্ষিণ হস্তের ব্যাপারটা একটু দেখো কিন্তু। সময়কালে এই অধম 3 কোটিকে ভুলে যেও না কিন্তু। এই যে তারাপদ, আমি তোমার বাড়িতে কোনো সম্বন্ধ আনিও নি, কোনোদিন আনবও না। আমি হলাম যে ভবঘুরে মানুষ, ঘুরে বেড়াই যত্রতত্র। যখন খাবার জোটে তখন খাই, যখন জোটে না তখন খাই না। ভোজনং যত্রতত্র শয়নং হট্ট মন্দিরে। তা বাবা, ঘুরতে ঘুরতে যদি কোনোদিন তোমাদের এই বাড়িতে এসে পৌঁছই, আমাকে একটু খেতে টেতে দিও কিন্তু। আর ওই তোমাদের যে গোয়াল ঘরের পাশে ছোট্ট একটুখানি জায়গা আছে, সেখানে একটু থাকতে দিও আমাকে। শীতকালে একটা ছেঁড়া কম্বলও দিতে পারো, নইলে এই গরিব বাবা মা ছাড়া ছেলেটা বেঘরে প্রাণ যাবে। আসি, হ্যাঁ দাদা, আমাকে ভুলে যাও না, আমি আসছি। নমস্কার। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি, আর তার মধ্যেই আপনারা সবাই এসে পড়েছেন। আমার নাম তারাপদ মুখোপাধ্যায়। আর আপনারা? আমি হলাম গদাই চন্দ্র, শেষ রক্ষার গদাই চন্দ্র। পেশায় আমি একজন ডাক্তার। তোমার নাম আমি অনেক শুনেছি। তুমি হলে একজন গ্রামের ছেলে, উড়ন্ত পাখির মতো এদিক ওদিক ঘোরাফেরা করো। আর আমরা হলাম কলকাতার মানুষ, বাড়ি আর চেম্বার, এই নিয়েই আমরা দিনাতিপাত করি। পরিচয় করিয়ে দিই কেমন? সঙ্গে আমার সম্পর্কে দাদা হন। নমস্কার, আমি চন্দ্রকান্ত। আমার বাড়িতেই এদের আড্ডা বসে। আমি সওদাগরি অফিসের একজন কর্মচারী। এক সময় মনে গীত গোবিন্দের ছোঁয়াটুকুও ছিল। জনম অবধি হাম রূপ নেহারে রূপ, নয়ন না তিরপিত ভেন। কিন্তু কি জানো, সব কাব্য গদ্যই মনের মধ্যে মাঠে মারা গেল, গোড়ায় জল পেল না। এর বেশি আমি কিন্তু কিচ্ছু বলছি না, কারণ এখানে সব কথা বললে মুশকিল আছে। কেন মুশকিল কেন? বলেই ফেলো না। তোমার বউটি নেহাতি 8 কৌড়ি, নেহাতি গদ্য, পদ্যের লেশ মাত্র নেই। আমি লবঙ্গ লতিকার মতন চুল বাঁধি নে, আমি সারাদিন কাজ না করে গুনগুন করে ঘুরে বেড়াই নে, আমি কথায় কথায় চোখের জল ফেলি নে, আমি হালকা সুরে প্রিয় সম্ভাষণ করতে পারি নে, আমি প্রবন্ধ, যাতে কোনো পদ্য নেই। তাই ওনার ভেতরের গীত গোবিন্দের ছোঁয়াচটুকু বসে বসে টেরা চোখে খাবি খাচ্ছে। যাকে যে কারণে আমাদের আজকে এখানে আসা, দেখো ভাই, এই সোজা কথাটা সোজাভাবেই বলা আমি পছন্দ করি। আমার শ্বশুর বাড়ি হচ্ছে বাগবাজারে, মানে ওই এখন গঙ্গার ঘাট থেকে একটু এগিয়ে এসে ঠিক যেখানটায় গিরিশ মঞ্চ, তারপরে ফণীভূষণ যাত্রা মঞ্চ, ঠিক তার ডান দিকে আমার পরম আরাধ্য শ্বশুর মশায়ের বসত বাড়ি। ছাত্রাবস্থায় আমি প্রায় প্রতিদিনই বলতে পারো ওই বাড়ির দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতাম, কারণ এখন আমার যিনি সহধর্মিনী কাদম্বিনী, তিনি মাঝে মাঝে ওই বাড়ির বারান্দায় কখনো কখনো 2 বার
এসে দর্শন দিতে, আর আমিও তাকে দেখে ধন্য হয়ে যেতাম। যাক সে কথা, আসল কথা হলো কাদম্বিনীর এক ভগিনী আছে, বুঝলে, গ্রামের বাড়িতেই মানুষ, তাকে তোমার সঙ্গে আমরা বিবাহ দিতে চাই। তাই ভাই, তাকে তোমার একটু মনে রাখতে হবে। তুমি বনের পাখি, তোমাকে খাঁচায় পোড়া ষড়যন্ত্র চলছে। এখন আমাদের প্রস্তাবের কোন পাত্রীটিকে পছন্দ করে তুমি খাঁচায় ঢুকবে সেইটাই বিচার্য বিষয়। আমার এক পিস্তুত বোন, আমার খুব প্রিয়, একটি মাত্র কন্যা সন্তান, আমি তাকে তোমার হাতে তুলে দিতে চাই। আমার প্রস্তাবটা মনে রেখো। তারাপদ, খুব ভেবে চিনতে সিদ্ধান্ত নিও বাবা। তোমার যা উড়ু উড়ু মন, তুমি আজ আছো নৌকায়, তো কাল তোমাকে দেখা যাবে যাত্রা দলে সংসেজে গান গাইছো। তখন তোমার ঘরে যে গদ্যরূপিণী স্ত্রীটি বসে বসে চোখের জল ফেলবেন, তার সুরাহা কে করবে? মানে যে তোমার সঙ্গে টোটো করে গ্রামের মাঠে নদীতে ঘুরে বেড়াতে পারবে, তাকেই বিয়ে করো। আমি বিনোদ, উকিল। আমি এখানে আসতাম না, ওই চন্দ্রদা, গদাই, ওরাই আমাকে এখানে এনেছে। আমার একটি বিবাহযোগ্য মাস্তুত ভগিনী আছে, খুব গরিব, তাকে উদ্ধার করতে হবে তোমাকে। তুমিই একমাত্র ছেলে তারাপদ, এই গ্রাম বাংলাকে তুমি হাতের তালুর মতো চেনো। তুমি সেই পুরুষ যে সঞ্জীবিত করতে পারে এই বাংলার প্রাণ। তোমার মধ্যে আগুন আছে, সেই আগুনই পারে আমার ভগিনীর যথার্থ যৌবনের আগুন নেভাতে। গরিব ব্রাহ্মণের একমাত্র কন্যা সন্তান তারাপদ, তার তুমি রক্ষা করো, তাকে তুমি রক্ষা করো, তাকে তুমি রক্ষা করো। কি বিনোদ, আরে তোমার মাথার শিরাগুলো দপদপ করছে, ফুলে উঠেছে একেবারে। নিঘাত তোমার ইনসোমনিয়া আছে, রাতে ঘুম হয় না, হ্যাঁ? কে ঠিক বলছি তো? আর যদি তা না হয় তাহলে নির্ঘাত স্টেপটোসেমিয়া আছে। না 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 না, অবহেলা করলে হবে না। শোনো, তুমি এক কাজ করো, আমার কাছ থেকে তুমি এসে ওষুধ নিয়ে যেও, কেমন? যেটা বলছি সেটা করবে, ভালো না? আর তারাপদ, তাহলে আমার শ্যালিকাটিকে তুমি গ্রহণ করো। যাকে তোমাদের সব কথা হয়েছে, এবার আমার কথা বলি। আমি হলাম রক্তগর্বীর ফাগুলাল। আমার একটি বিবাহযোগ্য কন্যা আছে, তার পড়াশুনো সবাই গ্রামের স্কুলে। তুমি তাকে উদ্ধার করো বাবা তারাপদ। আমি তোমায় বেশি কিছু দিতে পারবো না, হ্যাঁ সামান্য গহনা মেয়েকে আমি দেব, আর তোমায় ভালোবেসে যা দেব তা তুমি গ্রহণ করো। একটু ভেবে দেখো। তাহলে এবার চলো আমরা সবাই বাইরে যাই, তারাপদকে একটু ঠান্ডা মাথায় ভাবতে দেওয়া হোক, ও ভেবে চিনতে একটা সিদ্ধান্ত নিক ও আমাদের প্রস্তাবিত কোন পাত্রীকে বিবাহ করবে। চলো চলো চলো, আমরা সবাই বাইরে যাই এখন, চলো চলো। তারাপদ, তারাপদ, মেয়েটিও চলে গেছে। এখন অন্য লোকজন যারা এসেছিল তারাও চলে গেছে। এই সুযোগে আমি দু চারটে কথা তোমার কাছে নিবেদন করি। সেটা হলো, এতক্ষণে তুমি নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে তোমাকে এখানে কিসের জন্য ডাকা হয়েছে। এখানে যারা অন্যান্য অতিথিরা এসেছিলেন তারা প্রত্যেকেই নিজস্ব নিজস্ব পাত্রী সম্পর্কে বেশ বিশদ বিবরণী দিয়ে গেছেন তোমার কাছে। বেশ বিশদ বিবরণে তোমাকে বলেছেন যে কেন ওই পাত্রীটিকে গ্রহণ করা উচিত। এই সুযোগে আমিও আমার তরফ থেকে, আমার আসলে নয়নজোড়ের জমিদারি বংশের এই জমিদার বাড়ির পাশেই আমার এক
ভাইজি থাকে, চাপা ফুলের মতো তার গায়ের রং, ছোট্ট একদম লক্ষ্মী প্রতিমা, সুন্দর দেখতে, পরমা সুন্দরী, তাকে তুমি গ্রহণ করো। হ্যাঁ, আমার এই ইচ্ছা। এই গরিব লোকের, এই জমিদার এখন চলে গেছে, জমিদারি বংশ, এই গরিবের এই অনুরোধটুকু তুমি রাখো তারাপদ। ওই মেয়েটিকে, মানে আমার ভাইজিকে তুমি গ্রহণ করো। হ্যাঁ, তারপর তোমার এই ফুলটি, তোমার এই যে যৌবনের প্রদীপ আস্তে আস্তে প্রকাশিত হোক, বিকশিত হোক, হ্যাঁ, ফুলের মতো ফুটে উঠুক। বল গোলাপ মোরে বল, তুই ফুটিবি সখী কবে, বল গোলাপ মোরে বল, ফুল ফুটেছে চারিপাশ সুধা, ফুল ফুটেছে চারিপাশ চাঁদ হাসিছে সুধা। তারাপদ, ও তারাপদ, এই যে তারাপদ, কিরম আছো বাবা? অনেক দিন পর তোমার দেখা পেলাম। তোমার মুখটা কিরম শুকনো শুকনো লাগছে জানো? শরীরটা তোমার ভালো আছে তো? তুমি চলে আসার পর আমাদের জাগরণী যাত্রা সমাজ একেবারে অন্ধকার হয়ে গেছে। তোমার সেই বাঁশি হাতে গান, কানু কহেরায় কহিতে ডরায়, আজও আমাদের প্রাণে বাজে। তুমি আমাদের সঙ্গে চলো, চলো তারাপদ। ময়নামতিও এসেছে। কই রে, আয় ভেতরে আয়। রাজকুমার, তুমি চলে গেলে? তোমাকে না পেয়ে 7 রাত্রির আমি ঘুমোতে পারিনি। পাখিরা ডেকে ডেকে আকাশে তারা ফিরে গেছে, তারারা তোমাকে খুঁজে খুঁজে ফিরে গেছে। শ্রাবণের মেঘ বৃষ্টি হয়ে ঝরে কেঁদে কেঁদে বলছে, তুমি ফিরে এসো, ফিরে এসো কুঞ্জে মম। রাজকুমার, তুমি চলো আমাদের সাথে, আবার তোমার বাঁশি শোনাও। তারাপদ, তুমি চলে গেলে আমার আর নৌকা বাইতে একটু ভালো লাগছে না, আর যাত্রা দলে কংস সাজতেও ভালো লাগছে না। তুমি কৃষ্ণ না সাজলে আমি কি করে কংস সাজি বলো? যখনই পাঠ করতে নামি তোমার কথা আমার কানে বাজে, সেই কথা, সেই গান, আমি কৃষ্ণ, আমি দর্পহারি মধুসূদন। মধুসূদন, তুমি সেই ব্রজের রাখাল, মাঠে মাঠে বাজাও বাঁশি। তুমি ফিরে চলো বাবা, তুমি আমাদের সঙ্গে ফিরে চলো, ফিরে চলো, ফিরে চলো। আপনারা সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছেন। বুঝতে পারছি আপনাদের কার পছন্দের পাত্রীকে আমি বিবাহ করার জন্য রাজি হব, তাই তো? দেখুন, আমি আপনাদের সকলের আলোচনা শুনে মনে মনে একজনকে নির্বাচন করেছি, মানে পছন্দ করেছি, আর আমি তাকেই বিবাহ করব। সুধাকে দিয়ে আমি তাকে ডাকিয়ে আনিয়েছি, সে এখন বাইরে দাঁড়িয়ে আছে। কই, এসো। এ হলো রতন। এই রতনকেই আমি পছন্দ করেছি, আর এই রতনই হবে আমার প্রকৃত জীবন সঙ্গী। সে কি আমাকে? কিন্তু তোমার জন্য যে চারু দিদি পথ চেয়ে বসে আছে। সে হলো ওপরতলার মানুষ। বাবা মায়ের স্নেহ তাকে বিলাস দেবে, সান্ত্বনা দেবে, কিন্তু আমি চাই পথের মানবী। হ্যাঁ, যে দিনান্তে রান্নাও করে, স্নেহের সাথে প্রতিপালনও করতে জানে, আবার মনের সঙ্গীও হতে জানে। এই রতন, এই তো আমার শালিকা তারাপদ। আরে এরই সঙ্গে তোমার বিবাহ দিতে চেয়েছিলাম। আমিও তাই। আমি তো এই মেয়েটির জন্যই এসেছি। আমিও তো তাই।
ওই তো আমার মেয়ে রতন। কিরে রতন, তুই এখানে? তবে তো আপনাদের কথা রাখতে পেরেছি। আপনাদের এবং আমার মনোনীত পাত্রীকে আমি সহধর্মিণী হিসাবে গ্রহণ করার অঙ্গীকারবদ্ধ। এই হলো তারাপদ এবং রতনের পরিণতি। মানে সব থেকে অবাক কাণ্ড কি জানে, এই রতন হলো আমার ভাইজি, আমিও তারাপদের জন্য একেই মনোনীত করেছিলাম। আর সব থেকে অবাক কাণ্ড, এখানে যারা যারা এসেছিলেন তারা প্রত্যেকে তাদের নিজস্ব পাত্রীর বিবরণ নিয়ে এসেছিলেন, কিন্তু সবাই দেখা গেল ওই রতনকেই মনোনীত করেছিলেন। রতন হচ্ছে কারুর ভাইজি, কারুর বোনঝি, নানান রকম, কিন্তু একজনকেই মনোনীত করা হয়েছে, সেটা হচ্ছে রতন, এবং পাত্র হচ্ছে তারাপদ। যাই হোক, গল্প এখানেই শেষ হলো। এখান থেকেই আমাদের নতুন পথ চলা শুরু হবে। নমস্কার।